স্বামী 4 বছর পর এসডিএম হয়ে ফিরলে দেখলেন স্ত্রী রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছেন। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম হরিপুরে সকালের সূর্য ধীরে ধীরে মাঠের ওপর ছড়িয়ে পড়ছিল। হালকা ঠান্ডা হাওয়া বইছিল এবং সর্ষের হলুদ ফুলগুলো এমনভাবে দুলছিল যেন ধরিত্রী নিজেই হাসছিল। গ্রামের কাঁচা রাস্তায় বলদের গলার ঘণ্টার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং দূরের মন্দিরের ঘণ্টার সুর সকালের শান্তিকে আরও পবিত্র করে তুলছিল। এই গ্রামেরই একটি ছোট মাটির ঘরে থাকত রবি। রোগা, পাতলা এবং গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস আর স্বপ্নের চমক। রবি গরিব অবশ্যই ছিল, কিন্তু তার স্বপ্নগুলো গরিব ছিল না। সে ছোটবেলা থেকেই একটা কথাই বলতো, একদিন আমি বড় অফিসার হব, এমন অফিসার যে গরিবদের ন্যায় বিচার দেবে। গ্রামের মানুষ প্রায়ই তার কথা শুনে হেসে দিত। কেউ বলতো, আরে রবি, আগে নিজের ঘরের অবস্থা দেখ, তারপর অফিসার হওয়ার স্বপ্ন দেখিস। কিন্তু রবি কখনো জবাব দিত না। সে শুধু হালকা হাসির সাথে নিজের বইগুলো খুলে নিত, যেন পৃথিবীর প্রতিটি উপহাস তাকে আরও মজবুত করছিল। সেই গ্রামেই থাকত সীমা। বড় বড় চোখ, মাসুম মুখ আর মনটা এতটাই পরিষ্কার যে গ্রামের প্রতিটি বয়স্ক মহিলা তাকে নিজের মেয়ে বলে মানত। সীমা ছোটবেলা থেকেই রবিকে চিনত। দুজনে একসাথে খেলেছিল, একসাথে বড় হয়েছিল, আর সম্ভবত এই স্বাদ কখন ভালোবাসার রূপ নিয়ে নিল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। যখন রবি পড়াশোনা করত, সীমা চুপচাপ তার পাশে বসে থাকত। কখনো জল এগিয়ে দিত, কখনো বলতো, এত পড়ো না রবি, চোখ খারাপ হয়ে যাবে। আর রবি হেসে বলতো, যদি আমি অফিসার হয়ে যাই না সীমা, তবে সবচেয়ে আগে তোমাকে শহর ঘোরাতে নিয়ে যাব। সীমা তখন কিছু বলতো না, শুধু হেসে দিত, কিন্তু তার মনের কোনো এক কোণে এই স্বপ্নটা সত্যি বলে মনে হতে শুরু করেছিল। সময় ধীরে ধীরে কাটতে থাকল এবং একদিন এমন এলো যখন গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন যে রবি আর সীমার বিয়ে দিয়ে দেওয়া হোক। বিয়েটা খুব সাধারণ ছিল, না কোনো ব্যান্ড, না বাজা, না কোনো বড় বরযাত্রী। শুধু গ্রামের কিছু মানুষ, মন্দিরের আঙিনা আর ৭ পাক। কিন্তু সেই ৭ পাকে যতটা সততা আর ভালোবাসা ছিল তা হয়তো হাজারো বিয়েতেও থাকে না। বিয়ের পর সীমা রবির ছোট্ট ঘরে চলে এলো। ঘরে দারিদ্র্য ছিল, কিন্তু সীমার তা নিয়ে কোনো অভিযোগ ছিল না। সে সকালে তাড়াতাড়ি উঠত, ঘরের কাজ করত, তারপর রবির জন্য চা বানাত, আর যখন রবি বই নিয়ে বসত তখন চুপচাপ তার পাশে বসে থাকত। এক রাতের কথা, আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, আর ঘরের বাইরে নিমগাছের নিচে রবি বই নিয়ে বসেছিল। সীমা চুপচাপ তার পাশে এলো এবং বলল, রবি, সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই অফিসার হতে পারবে? রবি বই বন্ধ করে আকাশের দিকে তাকাল এবং বলল, সীমা, আমি জানি না আমি পারব কিনা, কিন্তু আমি চেষ্টা পুরোটা করব। কারণ যদি আমি হেরে যাই না, তবে এটা শুধু আমার হার হবে না, এটা আমাদের স্বপ্নের হার হবে। সীমা তার দিকে তাকালো এবং ধীরে থেকে বলল, যদি স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে দূরে যেতে হয় তবে? রবি কিছু মুহূর্ত চুপ থেকে বলল, তবে যেতে হবে, কারণ কিছু স্বপ্ন গ্রামের সীমানায় পূরণ হয় না, সেগুলোর জন্য শহরে যেতে হয়। সেই রাতেই রবি একটা সিদ্ধান্ত নিল। সে ঠিক করল যে সে শহরে যাবে এবং সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে। কিন্তু এই সিদ্ধান্তটা যতটা সহজ শোনাতো ততটা সহজ ছিল না, কারণ শহরে যাওয়া মানে ছিল সীমাকে একা ফেলে যাওয়া। পরের দিন যখন রবি সীমাকে এই কথা জানালো, তখন কিছুক্ষণ সে একেবারে চুপ থাকল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি। সে শুধু এতটুকুই বলল, যদি তোমার যাওয়ার ফলে তোমার স্বপ্ন পূরণ হয়, তবে তুমি অবশ্যই যাও রবি, আমি অপেক্ষা করব। রবি অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার ভয় লাগে না? সীমা হালকা হাসল, ভয় তো লাগে, কিন্তু তোমার স্বপ্নের চেয়ে বড় আমার ভয় নয়। সেদিন প্রথমবার রবির অনুভব হলো যে সীমা শুধু তার স্ত্রী নয়, সে তার শক্তি। কিছুদিন পর রবি শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তার কাছে একটি ছোট ব্যাগ ছিল, কিছু বই আর চোখে একরাশ স্বপ্ন। বাসস্ট্যান্ডে পুরো গ্রাম জড়ো হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি খামোশ ছিল সীমা। যখন বাস আসতে শুরু করল, রবি সীমার দিকে তাকালো। তার চোখ দুটো সজল ছিল। রবি ধীরে থেকে তার হাত ধরল এবং বলল, আমি কথা দিচ্ছি সীমা, যখন ফিরব না তখন তোমাকে রানী করে রাখব। সীমা মাথা নাড়ল এবং বলল, আমি তোমার অপেক্ষা করব, সে যতটা সময় লাগুক না কেন। বাস চলতে শুরু করল। রবি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকল, আর সীমা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকল।
সেই মুহূর্তে কারো ধারণা ছিল না যে এই বিচ্ছেদ শুধু কয়েক বছরের নয়, বরং ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। সময় কাটতে থাকল। শহরে রবি দিনরাত পড়াশোনায় মেতে উঠল। সে নিজেকে বইয়ের ভেতর এমনভাবে ডুবিয়ে দিল যেন পৃথিবীতে তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু ওদিকে গ্রামের সীমার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। রবির যাওয়ার পর ঘরে প্রথমে সব ঠিক ছিল, কিন্তু কয়েক মাস পর রবির আত্মীয়দের ব্যবহার বদলাতে শুরু করল। ছোটখাটো বিষয়ে খোঁটা দেওয়া, অপমান করা, আর তারপর একদিন সেই ঘটনা ঘটল যা সীমা কখনো কল্পনাও করেনি। সেই সন্ধ্যায় আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল, জোরে হাওয়া বইছিল। সীমা ঘরের আঙিনায় দাঁড়িয়েছিল যখন রবির কাকা রেগে গিয়ে বলল, 4 মাস হয়ে গেল, না কোনো খবর আছে না কোনো টাকা। জানি না ও শহরে পড়াশোনা করছে নাকি ফুর্তি করছে, আর আমরা এখানে তোমাকে বসিয়ে খাওয়াবো। সীমা ঘাবড়ে গেল। সে ধীরে থেকে বলল, কাকাবাবু, রবি পড়াশোনা করছে, ও নিশ্চয়ই ফিরবে। কিন্তু সেদিন কেউ তার কথা শুনল না। রাগ আর লোভে অন্ধ মানুষগুলো সেই সিদ্ধান্ত নিল যা সীমার জীবন বদলে দিল। রাত হতে হতে সীমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। হাতে শুধু একটা ছোট পুটলি, চোখে জল, আর মনে রবির নাম। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সীমা কাঁচা রাস্তায় একা হাঁটছিল। প্রতিটা পদক্ষেপের সাথে তার বুক ভেঙে যাচ্ছিল। কিন্তু তার ঠোঁটে একটাই কথা ছিল, রবি নিশ্চয়ই ফিরবে, আমার ওনার ওপর ভরসা আছে। কিন্তু সে জানত না যে ভাগ্য তার জন্য কতটা বড় পরীক্ষা লিখে রেখেছে। আর এটাই সেই রাত ছিল যখন এক মাসুম স্ত্রীর জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক কাহিনী শুরু হল। সেই রাতে বৃষ্টি যেন আকাশের সারা ব্যথা নিয়ে ঝরছিল। কাঁচা রাস্তায় কাদা ভরে গিয়েছিল, আর হাওয়া এতটাই জোরে বইছিল যে গাছের ডালগুলোও কাঁপছিল। সেই অন্ধকার রাতে সীমা তার হাতে ছোট পুটলি নিয়ে গ্রামের সরু রাস্তায় একা হাঁটছিল। তার কাপড় ভিজে গিয়েছিল, চুল মুখে লেগে গিয়েছিল, আর ঠান্ডায় তার শরীর কাঁপছিল। কিন্তু তার পদক্ষেপ থামছিল না। প্রতিটা পদক্ষেপের সাথে তার মনে একটাই আশা ছিল, রবি। তার বিশ্বাস ছিল যে একদিন রবি নিশ্চয়ই ফিরবে, আর যখন ফিরবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে তার অবস্থা এতটাই দুর্বল ছিল যে সে নিজেও জানত না সে কোথায় যাচ্ছে। গ্রাম থেকে একটু দূরে একটি পুরনো বটগাছ ছিল। সীমা সেখানে গিয়ে থেমে গেল। সে ক্লান্ত পায়ে মাটিতে বসে আকাশের দিকে তাকাল। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল, আর চোখ থেকে জল অনবরত ঝরছিল। সে ধীরে থেকে নিজেকে বলল, রবি, যদি তুমি থাকতে তবে আমাকে কখনো একা ছাড়তে না। সেই রাতে সীমা ওই গাছের নিচেই বসে থাকল। ঠান্ডা হাওয়া, প্রবল বৃষ্টি, আর মনে হাজারো ভয়। কিন্তু সকাল হতেই তার অনুভব হল যে এখন গ্রামে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। সে উঠল এবং কিছু না ভেবেই চলতে শুরু করল। কয়েক ঘন্টা পর সে পাশের একটি ছোট মফস্বলে পৌঁছে গেল। মফস্বলের রাস্তায় মানুষের ভিড় ছিল, দোকানের আওয়াজ ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে সীমা পুরোপুরি একা ছিল। সে একটি বাড়িতে গিয়ে কাজ চাবার চেষ্টা করল। দরজায় দাঁড়ানো মহিলাটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, কোথা থেকে এসেছ? সীমা ধীর গলায় বলল, গ্রাম থেকে। আমার কাজ চাই, আমি ঘরের সব কাজ করে দেব। কিন্তু সেই মহিলাটি তুচ্ছ-তাচ্ছিল্য করে মুখ ঘুরিয়ে নিল। এখানে আগে থেকেই পরিচারিকা আছে, অন্য কোথাও যাও। সীমা দ্বিতীয় বাড়িতে চেষ্টা করল, তারপর তৃতীয় বাড়িতে, কিন্তু সব জায়গায় সে একই উত্তর পেল, কাজ নেই। সন্ধে নাগাদ তার পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল এবং পেটে প্রচণ্ড খিদে পাচ্ছিল। সারাদিন সে কিছুই খায়নি। অবশেষে সে মফস্বলের মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ল। মন্দিরের ঘণ্টা বাজছিল, মানুষ পুজো করছিল, কিন্তু সীমার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। সেই সময় একজন বয়স্ক মহিলা সেখানে এলেন। তিনি সীমাকে দেখলেন এবং তার পাশে বসে পড়লেন। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, বেটি, কেন কাঁদছ? সীমা কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে সব কথা বলে দিল। বৃদ্ধার চোখেও জল এসে গেল। তিনি নিজের ঝুলি থেকে একটি শুকনো রুটি বের করলেন এবং সীমাকে দিতে দিতে বললেন, নে বেটি, আগে এটা খেয়ে নে। সেদিন সীমা প্রথমবার কোনো অপরিচিত মানুষের হাত থেকে রুটি নিয়েছিল। প্রতিটা গ্রাসের সাথে তার চোখের জল পড়ছিল। বৃদ্ধা বললেন, যদি এখানে কাজ না পাস তবে শহরে চলে যা, সেখানে হয়তো কোনো রাস্তা পেয়ে যাবি। পরের দিন সীমা শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার কাছে টাকা ছিল না, তাই সে একজন ট্রাক চালকের কাছে বিনতি করে শহর পর্যন্ত চলে এলো। শহর তার জন্য একদম নতুন ছিল। উঁচু উঁচু দালান, দ্রুতগতির গাড়ি, আর চারদিকে ছুটন্ত ভিড়। সেই ভিড়ে সীমা নিজেকে আরও বেশি একা অনুভব করছিল।
সে আবার কাজ খোঁজার চেষ্টা করল। একটি হোটেলে গেল, দোকানে গেল, অনেক ঘরের দরজায় কড়া নাড়ল, কিন্তু সব জায়গা থেকে সে হয় সন্দেহভাজন দৃষ্টি পেল অথবা অবজ্ঞা। ধীরে ধীরে তার কাছে থাকা সামান্য আসবাবও শেষ হয়ে গেল। এখন তার কাছে না থাকার জায়গা ছিল, না খাওয়ার কোনো সাহারা। অনেক রাত সে ফুটপাতে কাটিয়েছে, কখনো মন্দিরের বাইরে, কখনো বাসস্ট্যান্ডের কোণে। প্রতি রাতে ঘুমানোর আগে সে আকাশের দিকে তাকাত আর ধীরে থেকে বলতো, রবি, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। দিন সপ্তাহে বদলালো, সপ্তাহ মাসে। খিদে আর বাধ্যবাধকতা মানুষের থেকে সেই সব করিয়ে নেয় যা সে কখনো ভাবেনি। একদিন সীমা রেলওয়ে স্টেশনের বাইরে বসেছিল। তার কাছে শক্তিও অবশিষ্ট ছিল না। তখনই সে দেখল যে কিছু বৃদ্ধা মানুষের সামনে হাত বাড়িয়ে টাকা চাইছে। প্রথমে তো এটা দেখে তার খুব অদ্ভুত লাগল। সে নিজেকে বলল, না, আমি এমনটা করতে পারি না। কিন্তু যখন দুদিন ধরে সে খাওয়ার মতো কিছুই পেল না, তখন তার সামনে অন্য কোনো পথও খোলা ছিল না। সেদিন সীমা কাঁপতে থাকা হাতে প্রথমবার কারো সামনে হাত বাড়িয়ে দিল। তার চোখ নিচু ছিল আর মন অপমানে ভেঙে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে খিদে তার সমস্ত বাধ্যবাধকতার ওপর জয়লাভ করেছিল। ধীরে ধীরে সেই রেলওয়ে স্টেশনই তার জীবন হয়ে গেল। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে প্ল্যাটফর্মের বাইরে বসত এবং আসা যাওয়া করা মানুষের কাছে কিছু টাকা চাইত। অনেকে দয়া করে কিছু কয়েন দিয়ে দিত, অনেকে তাকে কড়া চোখে দেখে এগিয়ে যেত এবং কিছু মানুষ খোঁটাও দিত। কাজ কেন করো না? প্রতিটি খোঁটার সাথে তার মন আরও একটু ভেঙে যেত। কিন্তু তার মনে একটা জিনিস তখনও জীবিত ছিল, আশা। প্রতিটা ট্রেন আসার সময় সে ভিড়টাকে খুব খুঁটিয়ে দেখত। তার মনে হতো হয়তো আজ রবি ফিরে আসবে, হয়তো আজ সে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে তার সামনে দাঁড়িয়ে বলবে, সীমা, আমি এসে গেছি। কিন্তু প্রতিদিন সন্ধে হয়ে যেত আর সেই আশা অপূর্ণই থেকে যেত। এভাবেই 4 বছর কেটে গেল, 4 দীর্ঘ বছর। সেই 4 বছর সীমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। তার মুখের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল, কাপড় ছিঁড়ে গিয়েছিল, চুল আলুথালু হয়ে গিয়েছিল। কিন্তু তার চোখে তখনও সেই একই অপেক্ষা ছিল। তার তখনও বিশ্বাস ছিল যে একদিন রবি নিশ্চয়ই ফিরবে। সেই শহরেই ওই 4 বছরের মধ্যে আরও একটি কাহিনী চলছিল। একটি ছেলে দিনরাত পড়াশুনো করছিল। সে নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। তার চোখের সামনে শুধু একটা স্বপ্ন ছিল, অফিসার হওয়া। আর সেই ছেলেটির নাম ছিল রবি। 4 বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিনটিও চলে এলো যখন রেজাল্ট বেরোল। পুরো শহরে চর্চা ছিল যে এবার জেলার একটি ছেলে খুব বড় র্যাঙ্ক নিয়ে পাশ করেছে। সেই ছেলেটি এখন একজন অফিসার হতে যাচ্ছিল, একজন এসডিএম। যখন রবি নিজের নাম তালিকায় দেখল, তখন তার চোখে জল এসে গেল। তার সবথেকে আগে সীমার কথা মনে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, সীমা, আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু সে মোটেও জানত না যে সেই শহরেই একটি রেলওয়ে স্টেশনে তার স্ত্রী ছেঁড়া পোশাকে বসে ভিক্ষা করছে। আর সম্ভবত ভাগ্য এখন তাদের মুখোমুখি দাঁড় করাতে চলেছিল। 4 বছরের লম্বা এবং কঠিন পরিশ্রমের পর অবশেষে সেই দিনটি এসেই গেল যখন রবির স্বপ্ন বাস্তবের রূপ নিল। যে ছেলেটিকে একসময় গ্রামবাসীরা তার স্বপ্নের কথা শুনে হাসাহাসি করে দিবাস্বপ্ন দেখা ছেলে বলতো, আজ সেই ছেলেটি জেলার নতুন এসডিএম হয়ে গিয়েছিল। শহরের বড় সরকারি গেস্ট হাউসের বাইরে সরকারি গাড়ি দাঁড়িয়েছিল, যার সামনে একটি ছোট্ট প্লেট চকচক করছিল, এসডিএম রবি কুমার। যখন রবি প্রথমবার সেই নেমপ্লেটটি দেখল, তখন কিছু মুহূর্তের জন্য তার শ্বাস যেন থমকে গেল। তার মনে হলো যেন 4 বছরের প্রতিটি সংগ্রাম, প্রতিটি ক্ষুধার্ত রাত, প্রতিটি একা মুহূর্ত হঠাৎ তার চোখের সামনে ঘুরতে শুরু করেছে। কিন্তু সেই সব স্মৃতির মাঝে একটি মুখ সবচেয়ে বেশি পরিষ্কার ছিল, সীমা। সেই রাতে রবি নিজের ঘরে একা বসেছিল। টেবিলে ফাইল রাখা ছিল, কিন্তু তার দৃষ্টি কোথাও দূরে হারিয়ে গিয়েছিল। সে ধীরে থেকে নিজের ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করল। সেই ছবিটা তার আর সীমার বিয়ের দিনের ছিল। ছবিতে দুজনের মুখেই মাসুম হাসি ছিল। রবি ছবিটা দেখে ধীর গলায় বলল, সীমা, আমি কথা রেখেছি। আমি অফিসার হয়ে গেছি। এখন শুধু তোমাকে নিয়ে আসতে যাওয়া বাকি। তার চোখে দীপ্তি ছিল। সে ভাবল যে সে খুব তাড়াতাড়ি গ্রামে যাবে এবং সীমাকে নিজের সাথে শহরে নিয়ে আসবে। কিন্তু ভাগ্য সম্ভবত তাকে তার আদি এমন এক সত্য দেখাতে চলেছিল যার সে কখনো কল্পনাও করেনি। পরের দিন রবি নিজের প্রথম অফিসিয়াল মিটিংয়ের জন্য শহর পরিদর্শনে বের হলো। সরকারি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। শহরের ভিড়, দোকানের ব্যস্ততা আর মানুষের ছুটন্ত জীবন সবকিছুই রবির জন্য নতুন ছিল। কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল।
গাড়ি যখন রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ট্রাফিক থেমে গেল। সামনে কোনো ট্রেন আসার কারণে লেভেল ক্রসিং বা গেট বন্ধ হয়ে গিয়েছিল। ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। রবি জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে লাগল। স্টেশনের বাইরে খুব ভিড় ছিল। কিছু মানুষ নিজের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল, কিছু মানুষ চা খাচ্ছিল, আর কিছু মানুষ প্ল্যাটফর্মের বাইরে মাটিতে বসেছিল। সেই সব মানুষের মাঝখানে কিছু ভিখারিও বসেছিল, যারা আসা যাওয়া করা মানুষের কাছে টাকা চাইছিল। রবির নজর আনমনেই সেই ভিখারিদের ওপর গিয়ে আটকে গেল। সে এমনিই দেখছিল, কিন্তু তখনই তার নজর একজন মহিলার ওপর গিয়ে আটকে গেল। সেই মহিলাটি মাটিতে বসেছিল। তার কাপড় খুব পুরনো আর ছেঁড়া ছিল, চুল আলুথালু ছিল এবং মুখ ধুলোয় মাখা ছিল। সে ধীরে ধীরে আসা যাওয়া করা মানুষের সামনে হাত বাড়িয়ে দিচ্ছিল। রবি শুধু এক পলক তাকে দেখল এবং তারপর জানলা থেকে নজর সরিয়ে নিতে লাগল। কিন্তু সেই মুহূর্তে ওই মহিলার গলার আওয়াজ তার কানে পৌঁছল। বাবুজি, কিছু দিয়ে দিন, ভগবান আপনার ভালো করবে। সেই আওয়াজ শোনা মাত্রই রবির বুক যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই গলার স্বরটা খুব পরিচিত মনে হলো। সে আবার মনোযোগ দিয়ে সেই মহিলার দিকে তাকালো। কিন্তু এত বছরের সময়ে সেই চেহারাকে এতটা বদলে দিয়েছিল যে তাকে চেনা প্রায় অসম্ভব ছিল। তখনই গেট খুলে গেল এবং গাড়ি এগোতে শুরু করল। কিন্তু রবির নজর এখনও পর্যন্ত পিছনের দিকেই ছিল। তার হৃৎপিণ্ড অদ্ভুতভাবে ধরফর করছিল। সে নিজেকে বলল, না, এটা শুধু আমার মনের ভুল। গাড়ি এগিয়ে গেল, কিন্তু রবির মন তখনও সেখানেই আটকে ছিল। সারা দিন মিটিং চলতে থাকল। আধিকারিকরা আসতে যেতে থাকলেন, ফাইলগুলো নিয়ে আলোচনা হতে থাকল, কিন্তু রবির ধ্যান অন্য কোথাও ছিল। সন্ধ্যা হতে হতে সে হঠাৎ ড্রাইভারকে বলল, গাড়ি রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে চলো। ড্রাইভার কিছুটা অবাক হলো, কিন্তু সে কিছু না জিজ্ঞেস করেই গাড়ি ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পরেই গাড়ি আবার সেই রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। রবি ধীরে ধীরে গাড়ি থেকে নামল। তার পদক্ষেপ নিজে থেকেই সেই জায়গার দিকে এগোতে লাগল যেখানে সকালে সে ওই মহিলাকে দেখেছিল। স্টেশনের বাইরে সেই একই ভিড় ছিল, একই শোরগোল, একই ব্যস্ততা, আর তাদের মাঝখানে সেই মহিলাটি তখনও বসেছিল। রবি কয়েক কদম দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। তার বুকের ধরফরানি বেড়ে যাচ্ছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে তার এমন কেন মনে হচ্ছে। তখনই একজন লোক ওই মহিলার সামনে দিয়ে যাচ্ছিল এবং সে তার কাছে ভিক্ষে চাইল। বাবুজি, কিছু দিয়ে দিন। সেই গলার আওয়াজ শোনা মাত্রই রবির মন যেন ভেঙে গেল, কারণ এইবার আওয়াজটা পরিষ্কার ছিল, আর এখন তার কোনো সন্দেহ রইল না। এটা সেই একই আওয়াজ ছিল যা সে একসময় প্রতিদিন সকালে শুনত। এটা সেই একই আওয়াজ ছিল যা তাকে পড়াশোনার সময় জল দিত এবং হাসতে হাসতে বলতো, এত বেশি পড়ো না রবি, চোখ খারাপ হয়ে যাবে। রবির পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে ধীরে ধীরে ওই মহিলার কাছে পৌঁছল। তার হাত কাঁপছিল। যেমনই সেই মহিলা মাথা তুলে তার দিকে তাকাতে লাগল, দুজনের চোখাচোখি হল। আর ঠিক সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। সেই চেহারা হয়তো সময় আর দারিদ্র্য বদলে দিয়েছিল, কিন্তু চোখগুলো সেই একই ছিল, সেই একই মাসুম আর গভীর চোখ। রবির ঠোঁট কাঁপতে লাগল। সীমা? সেই মহিলাটি কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। সম্ভবত তারও বিশ্বাস হচ্ছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা সেই একই মানুষ যার জন্য সে 4 বছর অপেক্ষা করেছিল। তার ঠোঁট থেকেও একটি ভাঙা আওয়াজ বের হল, রুবি। পরের মুহূর্তেই সীমার চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করল। 4 বছরের যন্ত্রণা, 4 বছরের একাকিত্ব, 4 বছরের অপেক্ষা, সব কিছু সেই চোখের জলে ধুয়ে যাচ্ছিল। রুবি সেখানেই দাঁড়িয়ে থাকল। তার বুকে যেন হাজারো সুঁই বিঁধছিল। যে স্ত্রীকে সে কথা দিয়েছিল যে তাকে রানী করে রাখবে, আজ সেই স্ত্রী রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছে। তার কাপড় ছেঁড়া ছিল, মুখ শুকিয়ে গিয়েছিল, আর চোখে যন্ত্রণা ভরা ছিল। রবি ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকেও জল পড়তে শুরু করল। সে কম্পিত কণ্ঠে বলল, সীমা, এইসব কিভাবে হলো? কিন্তু সীমা কিছু বলল না। সে শুধু কাঁদতে থাকল, কারণ যে কাহিনী তার বুকের ভেতর চাপা ছিল তা এতটাই বেদনাদায়ক ছিল যে শব্দও তা প্রকাশ করতে ভয় পাচ্ছিল। আর সম্ভবত সেই কাহিনী রবির জীবনকেও চিরকালের জন্য বদলে দিতে যাচ্ছিল। রেলওয়ে স্টেশনের ভিড় আগের মতোই শোরগোল করছিল। ট্রেন আসছিল এবং যাচ্ছিল। মানুষ দৌড়াদৌড়ি করে নিজের নিজের পথে যাচ্ছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে একটি কোণ এমন ছিল যেখানে সময় যেন থমকে গিয়েছিল। রবি তখনও সীমার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তার চোখে কষ্ট, অনুশোচনা আর বিস্ময় একসাথে দেখা যাচ্ছিল। সে কাঁপতে থাকা হাতে সীমার মুখটা দেখল।
4 বছর আগে যে মুখে সবসময় হাসি থাকত, আজ সেই মুখ ক্লান্তি আর দুঃখে ভরা ছিল। রবির গলা বুঝে এলো, সীমা, এইসব কিভাবে হলো? সীমার চোখ থেকে অনবরত জল পড়ছিল। কিছুক্ষণ সে কিছুই বলল না। সম্ভবত তার ভেতরে এত বছরের যন্ত্রণা জমা ছিল যে শব্দগুলোও বাইরে আসতে ভয় পাচ্ছিল। অবশেষে সে ধীরে থেকে বলল, তোমার যাওয়ার কয়েক মাস পরই সব বদলে গিয়েছিল রবি। রবি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। সীমা কাঁপতে থাকা গলায় বলতে শুরু করল, শুরুতে সব ঠিক ছিল, কিন্তু তারপর বাড়ির লোকেদের ব্যবহার বদলাতে শুরু করল। তারা বলতো যে জানি না তুমি সত্যি পড়াশোনা করছো কিনা, আর তারা আমাকে বোঝা মনে করতে শুরু করল। রবির বুক জোরে ধকধক করতে লাগল। সীমা আগে বলল, এক রাতে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। অনেক বোঝালাম, অনেক কাঁদলাম, কিন্তু কেউ আমার একটা কথাও শুনল না। এটা শোনা মাত্রই রবির চোখে রাগের ঝলক দেখা দিল। তার মুঠো শক্ত হয়ে গেল। সীমা আরও জানালো, আমি গ্রাম থেকে বেরিয়ে মফস্বলে পৌঁছালাম, তারপর শহরে এলাম, অনেক কাজ খুঁজলাম, সব জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কেউ কাজ দিল না। ধীরে ধীরে আমার কাছে কিছুই অবশিষ্ট রইল না। বলতে বলতে সে থেমে গেল। তার গলা ভারী হয়ে গিয়েছিল। 2 দিন না খেয়ে থাকার পর বাধ্য হয়ে আমাকে হাত পাততে হলো রবি। সেদিন থেকেই এই রেলওয়ে স্টেশন আমার জীবন হয়ে গেল। এটা শুনে রবির মাথা নত হয়ে গেল। তার বুকে এমন এক যন্ত্রণা হচ্ছিল যা শব্দে প্রকাশ করা কঠিন ছিল। সে ধীরে থেকে বলল, আর আমি সেখানে শহরে নিজের স্বপ্নের মধ্যে হারিয়েছিলাম। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তুমি এখানে এতটা কষ্ট পাচ্ছ। সীমা হালকা করে হাসল, কিন্তু সেই হাসিতে যন্ত্রণা ছিল। সে বলল, না রবি, এতে তোমার কোনো ভুল নেই। তুমি নিজের স্বপ্ন পূরণ করছিলে। আমি সবসময় জানতাম যে একদিন তুমি নিশ্চয়ই ফিরবে। রবি তার চোখের দিকে তাকালো। সে অবাক হয়ে গেল যে এত কষ্ট সহ্য করার পরেও সীমার মনে তার জন্য কোনো অভিযোগ ছিল না। কিছুক্ষণ নীরব থাকার পর রবি দীর্ঘশ্বাস নিল। তার চোখে এখন শুধু কষ্ট ছিল না, সেখানে আগুনও ছিল। সে ধীরে থেকে বলল, সীমা, যারা তোমার সাথে এই সব করেছে তাদের এর হিসাব দিতে হবে। সীমা ঘাবড়ে গিয়ে বলল, না রবি, এখন সব মিটে গেছে, আমি কারো থেকে বদলা চাই না। কিন্তু এইবার রবির গলা ছিল দৃঢ়, এটা বদলা নয় সীমা, এটা ন্যায় বিচার। ঠিক সেই সময় স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়ির কাছে থাকা পুলিশকর্মীদের নজর রবির ওপর পড়ল। তারা তৎক্ষণাৎ সেখানে দৌড়ে এলো। স্যার, আপনি এখানে? আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এটা দেখে চমকে গেল যে একজন বড় অফিসার একজন ভিক্ষারিণীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। রবি তৎক্ষণাৎ নিজের চোখের জল মুছল এবং দাঁড়িয়ে গেল। সে পুলিশকর্মীদের বলল, ইনি আমার স্ত্রী। এটা শোনা মাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অপরের দিকে তাকাতে লাগল। কারও বিশ্বাস হচ্ছিল না যে মহিলাটি এতক্ষণ ভিক্ষা করছিল সে জেলার এসডিএমের স্ত্রী। রবি তার ড্রাইভারকে বলল, গাড়ি নিয়ে এসো। তারপর সে ধীরে থেকে সীমার দিকে হাত বাড়িয়ে দিল। চলো সীমা, এখন তোমাকে এখানে এক মুহূর্তও থাকতে হবে না। সীমা কিছুক্ষণ ইতস্তত করতে থাকল। সম্ভবত তার বিশ্বাসই হচ্ছিল না যে তার জীবন এতটা হঠাৎ বদলে যাচ্ছে। কিন্তু তারপর সে ধীরে থেকে রবির হাত ধরে নিল। যেমনই সে সরকারি গাড়িতে বসল, তার মনে অদ্ভুত এক অনুভূতি জাগল। 4 বছর আগে সে এই শহরেই খিদে আর অসহায়তা নিয়ে পা রেখেছিল, আর আজ সেই শহরই তাকে এক নতুন সম্মানের সাথে বিদায় দিচ্ছিল। গাড়ি ধীরে ধীরে স্টেশন থেকে দূরে যেতে থাকল। সারা রাস্তা রবি চুপ ছিল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, সীমার সাথে এইসব কে করেছে। গেস্ট হাউসে পৌঁছানোর পর রবি ডাক্তার ডাকল। সীমাকে পরিষ্কার পোশাক দেওয়া হলো, খাবার দেওয়া হলো। এতদিন পর যখন সে পেট ভরে খাবার খেল, তার চোখে আবার জল এসে গেল। রাতে যখন সব শান্ত হয়ে গেল, রবি ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে নিজেকে বলল, আমি শুধু সীমার স্বামী নই, আমি এই জেলার এসডিএমও, আর যে কেউ আমার স্ত্রীর সাথে এই অন্যায় করেছে তাকে আইনের সামনে জবাব দিতে হবে। সেই রাতেই রবি নিজের অফিসে ফোন করল এবং আদেশ দিল, কাল সকালে হরিপুর গ্রাম সম্পর্কে পুরো তথ্য চাই। ওখানকার প্রতিটি সেই মানুষের নাম চাই যে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওদিকে ঘরের ভেতরে সীমা বিছানায় বসেছিল। এত বছর পর সে প্রথমবার সুরক্ষিত অনুভব করছিল, কিন্তু তার মনে তখনও ভয় ছিল, কারণ সে জানত যে এখন রবি সত্যিটা জেনে গেছে এবং যখন সত্য সামনে আসবে তখন অনেক কিছু বদলাতে চলেছে, হয়তো অনেক মানুষের জীবনও। সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু সরকারি গেস্ট হাউসের বাইরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। পুলিশের গাড়ি তৈরি ছিল এবং কিছু আধিকারিক ফাইল নিয়ে এদিক ওদিক যাচ্ছিল। ভেতরে নিজের ঘরে রবি সারা রাত ঘুমাতে পারেনি। তার চোখে ঘুম ছিল না, ছিল শুধু রাগ আর কষ্ট।
সারা রাত সে একটা কথাই ভেবেছে, যে সীমা তার স্বপ্নের জন্য সবকিছু সহ্য করে নিল, আজ সেই সীমা 4 বছর ধরে রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হয়েছিল, আর সে এত বছর ধরে কিছুই জানতে পারেনি। সকাল হতেই রবির টেবিলে একটি ফাইল রাখা হলো। তাতে হরিপুর গ্রামের পুরো রিপোর্ট ছিল। রবি ধীরে ধীরে ফাইলটি খুলল। যেমন যেমন সে পড়তে থাকল, তার চোখে রাগ আরও গভীর হতে থাকল। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে রবির শহরে যাওয়ার কয়েক মাস পরেই তার কাকা এবং কিছু আত্মীয় বাড়ি আর জমি নিজেদের নামে করে নেওয়ার জন্য চক্রান্ত করেছিল। তারা গ্রামবাসীদের সামনে মিথ্যা ছড়িয়েছিল যে রবি শহরে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে এবং এখন সে আর কখনো ফিরে আসবে না। তারপর এই অজুহাতে তারা সীমাকে বাড়ি থেকে বের করে দিল। শুধু তাই নয়, যখন সীমা প্রতিবাদ করেছিল তখন তাকে কলঙ্কিত করা হয়েছিল, যাতে কেউ তাকে সাহায্য না করে। ফাইল বন্ধ করতেই রবির মুঠো শক্ত হয়ে গেল। তার চোখে এখন শুধু একটিই সিদ্ধান্ত ছিল, ন্যায় বিচার। সেই দিন দুপুর নাগাদ হরিপুর গ্রামে পুলিশের গাড়ি পৌঁছে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে জড়ো হলো। কারও মাথায় আসছিল না যে হঠাৎ পুলিশ কেন এসেছে। তখনই একটি সরকারি গাড়ি এসে থামল এবং সেখান থেকে রবি নামল। তাকে দেখা মাত্রই অনেক মানুষের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। গ্রামবাসীরা এখন বুঝতে পারছিল যে বড় কিছু হতে চলেছে। রবি ধীরে ধীরে গ্রামের মাঝখানে তৈরি চত্বরের বা চৌপালের দিকে এগিয়ে গেল। তার দৃষ্টি ঠান্ডা ছিল, কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যার ফলে মানুষ চোখ মেলাতে ভয় পাচ্ছিল। কিছুক্ষণেই রবির কাকা এবং সেই লোকেদেরও সেখানে আনা হলো যারা সীমাকে বাড়ি থেকে বের করেছিল। যেমনই তারা রবিকে দেখল, তাদের মুখে ভয় পরিষ্কার দেখা যেতে লাগল। রবি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকল। তারপর তার আওয়াজ প্রতিধ্বনিত হল, 4 বছর আগে তোমরা আমার স্ত্রীর সাথে কি করেছিলে, মনে আছে? সেখানে নীরবতা ছেয়ে গেল। কারও সাহস হলো না উত্তর দেওয়ার। রবি আবার বলল, যে মহিলা কখনো কারো খারাপ করেনি তাকে তোমরা বাড়ি থেকে বের করে দিলে, তাকে কলঙ্কিত করলে এবং তাকে এই অবস্থায় পৌঁছে দিলে যে তাকে রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে হলো। গ্রামের মানুষ এটা শুনে অবাক হয়ে গেল। তারা প্রথমবার আসল সত্য জানতে পারছিল। রবির কাকা কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু এইবার রবির গলা আরও কঠোর হয়ে গেল। এটা ভুল ছিল না, এটা অপরাধ ছিল। সে পুলিশের দিকে তাকালো। এই সবাইকে গ্রেফতার করো, জমি দখল করা, মিথ্যা ছড়ানো এবং একজন মহিলার সাথে অন্যায় করার অভিযোগে মামলা করা হোক। পরের মুহূর্তেই পুলিশ সেই লোকেদের ধরে নিল। গ্রামের মানুষ চুপচাপ এই সব দেখছিল। তাদের এখন অনুভব হচ্ছিল যে তারাও সেই সময় সীমাকে সাহায্য করেনি। ঠিক সেই সময় গ্রামের রাস্তায় আরেকটি গাড়ি এসে থামল। সেখান থেকে সীমা নামল। সে 4 বছর পর নিজের গ্রামকে দেখল। সেই একই কাঁচা রাস্তা, একই বাড়ি, কিন্তু আজ সবকিছু আলাদা মনে হচ্ছিল। যেমনই গ্রামবাসীদের নজর তার ওপর পড়ল, সবার চোখ নিচু হয়ে গেল। কারো সাহস হলো না তার চোখে তাকানোর। কারণ যে মহিলাকে তারা একসময় বেসাহারা ভেবে অবহেলা করেছিল, আজ সেই মহিলা জেলার এসডিএমের স্ত্রী হয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। রবি ধীরে ধীরে সীমার কাছে এলো। সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, যেদিন তোমরা সীমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেদিন তোমরা শুধু একজন মহিলার অপমান করনি, তোমরা মনুষ্যত্বের অপমান করেছিলে। তার গলায় কষ্টও ছিল আর সত্যও ছিল। গ্রামের মুরব্বীরা এগিয়ে এলেন এবং সীমার কাছে ক্ষমা চাইতে লাগলেন। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, বেটি, আমাদের ক্ষমা করে দে, সেই সময় আমরা সত্য বুঝতে পারিনি। সীমার চোখে জল এসে গেল, কিন্তু তার মুখে এখন আর রাগ ছিল না। সে ধীরে থেকে বলল, যদি আপনাদের সত্যিই নিজেদের ভুলের অনুশোচনা হয়, তবে কথা দিন যে ভবিষ্যতে কখনো কোনো মহিলার সাথে এমন অন্যায় হতে দেবেন না। পুরো গ্রামে নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সব মানুষ মাথা নত করল। সেদিন রবি গ্রামে এক বড় সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল যে গ্রামে মহিলাদের জন্য একটি সহায়তা কেন্দ্র তৈরি করা হবে, যাতে কোনো মহিলাকে বাধ্য হয়ে ঘর ছাড়া হতে না হয়। কয়েক মাস পর সেই হরিপুর গ্রাম এক নতুন পরিচয়ের সাথে দাঁড়িয়েছিল এবং সেই গ্রামেই রবি আর সীমা আবার নিজেদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাড়িটিকে আবার ঠিক করা হয়েছিল। 4 বছর আগে যে বাড়ি থেকে সীমাকে কাঁদতে কাঁদতে বের হতে হয়েছিল, আজ সেই বাড়ি তাকে সম্মানের সাথে ফেরত দিচ্ছিল। রবি হাসতে হাসতে সীমাকে বলল, মনে আছে আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? সীমা ধীরে থেকে জিজ্ঞেস করল, কোনটা? রবি হাসল, যে একদিন তোমাকে রানী করে রাখব। সীমার চোখে জল এসে গেল, কিন্তু এইবার এই জল কষ্টের ছিল না, এগুলো ছিল সুখের অশ্রু। সে ধীরে থেকে বলল, রবি, আমার রানী হওয়ার দরকার নেই,
শুধু এটুকুই যথেষ্ট যে তুমি আমার সাথে আছো। রবি তার হাত ধরে নিল। সূর্য ধীরে ধীরে ডুবছিল এবং গ্রামের আকাশে এক নতুন আলো ছড়িয়ে পড়ছিল। 4 বছরের কষ্ট, অপেক্ষা আর যন্ত্রণার পর অবশেষে তাদের কাহিনী তার সত্যিকারের সমাপ্তি খুঁজে পেয়েছিল। কারণ সত্যিকারের ভালোবাসা যত কঠিন সময়ের মধ্যে দিয়েই যাক না কেন, অবশেষে জয় তারই হয়।